পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন, মাইনে করি, পোস্টিং ইত্যাদি নিয়ে বিস্তর ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছো আশা করি বিভিন্ন চ্যানেলে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সিলেবাসে বা প্রশ্নের যে প্যাটার্ন সেখানে 1/3 অর্থাৎ 30 নম্বরের প্রায় 1/3 30 নম্বর থাকে হচ্ছে ইংরেজি। তো এই ইংরেজির যে 30 নম্বর এই অংশটা থেকে একটা ম্যাক্সিমাম নম্বর তুলে আনার চেষ্টা আমাদের করতে হবে যদি আমরা কাট অফের দৌড়ে টিকে থাকতে চাই। তার কারণ কাট অফ যে জায়গায় পৌঁছচ্ছে তাতে করে একটা ভালো মার্কস যদি আমাদের সিকিউর করতে হয় তাহলে এখানে 30-এর মধ্যে অন্ততপক্ষে 25 প্লাস স্কোর করতেই হবে। তো এই ইংরেজির যে অংশটা, এই অংশটায় কি ধরনের প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে, কোন, কোন জায়গাগুলোর উপর একটু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, কোন, কোন চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়ে নেবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা। দেখো, এই আলোচনাগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনস অর্থাৎ পিওয়াইকিউ ধরে করলে একটু বুঝতে সুবিধা হয় যে কি, কি প্যাটার্নে প্রশ্ন আসছে বা কি ট্রেন্ড চলছে আপাতত। তো আমি খুব বেশি পুরনো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে যাচ্ছি না। আমি আপাতত শুধুমাত্র 2019-এর যে দুটো শিফট হয়েছিল, শিফট 1 এবং শিফট 2 এবং তার সাথে 2015 যে ক্লার্কশিপ, সেইখানে যে প্রশ্ন এসেছিল, আ সেই দুটো নিয়ে একটুখানি এনালাইসিস করে দিচ্ছি। এই প্রশ্নগুলো মানে বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো আশা করি তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে বা যদি না পাও আমার ডেসক্রিপশনে যে WhatsApp টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর পিডিএফ একদম 2000 সাল থেকে শুরু করে। তোমরা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো। আমি স্ক্রিনে আপাতত এটা শেয়ার করছি কিন্তু স্ক্রিনে হয়তো খুব ছোট দেখাবে। যদি তোমরা এটাকে ল্যান্ডস্কেপ মোডে দেখো তাহলে হয়তো একটু বড় দেখাবে। আদারওয়াইজ পোর্ট্রেট মোডে করলে একটু ছোট দেখাবে। তো এই ফটোটাও এই ছবিটাও মানে অ্যানালিসিসের যে ছবিটা সেইটাও কিন্তু WhatsApp এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তোমরা ওইখানে যারা রয়েছে অলরেডি তারা সেখান থেকে দেখে নিতে পারবে। যারা নেই তোমরা ডেসক্রিপশনে লিংকে ঢুকে দেখে নিতে পারো। জয়েন করতে পারো, সেখানে তোমরা পেয়ে যাবে। WhatsApp পুরোনো জিনিস পাওয়া যায় না, টেলিগ্রামে পুরোনো সমস্ত জিনিস পেয়ে যাবে। দেখো, এইখানে যদি আমরা দুটো পোর্শনে এটাকে ভাগ করে নিই, একটা হচ্ছে গ্রামার অংশ এবং একটা হচ্ছে ভোকাবুলারি অংশ। যদিও এভাবে আলাদা করে এরকম ডিমার্কেশন করা যায় না, তবুও যদি আমরা একটু ভেঙে নেওয়ার চেষ্টা করি। দেখো, গ্রামার অংশের মধ্যে সবথেকে বেশি এই ৩ টে পরীক্ষা যদি ধরি, 2019-এর শিফট 1, শিফট 2 এবং 2015 এই ৩ বছরের আ যে ট্রেন্ড সেটা নিয়ে যদি আলোচনা করি সেখানে দেখব সবথেকে বেশি গ্রামার অংশে যে অংশটা থেকে প্রশ্ন আসছে, যদিও সেটাকে অনেক ক্ষেত্রে আমরা ভোকাবুলারির অংশ হিসেবেই ধরি। কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে যেহেতু একটা পার্ট অফ স্পিচ সেইজন্য গ্রামারের অংশ হিসেবেই ধরা উচিত। সেটা হচ্ছে প্রিপোজিশন। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ২০১৯ এর আ আ ক্ষেত্রে আ শিফট 1 এ ৭ খানা প্রশ্ন এসেছে প্রিপোজিশন থেকে। শিফট 2 এ ৪ টে প্রশ্ন এসেছে এবং ২০১৫ ক্লার্কশিপে ৪ টে প্রশ্ন এসেছে। তাহলে এই অংশটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাক্সিমাম যে প্রশ্ন গ্রামার অংশের যে ম্যাক্সিমাম প্রশ্ন সেটা আসছে প্রিপোজিশন থেকে। এবার দেখো, প্রিপোজিশনের ক্ষেত্রে বলি যে আ প্রিপোজিশনের মধ্যে আমরা জানি যে ২ রকমভাবে প্রিপোজিশনকে আমরা প্রিপেয়ার করতে পারি। অর্থাৎ ২ ধরনের হয় মেইনলি। অনেক রকমের হয়, আমরা ২ ভাগে ভাগ করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। একটা হচ্ছে কনসেপচুয়াল প্রিপোজিশন। কনসেপচুয়াল প্রিপোজিশন হচ্ছে যেগুলো যেকোনো গ্রামার বই থেকে, সেটা আমি সবসময়তেই ৩ পি এর কথা বলে থাকি। পি কে দে সরকার, পি সি দাস বা পি কে মুখার্জি অথবা ডি পি ভট্টাচার্য বা যার কাছে যা গ্রামার বই আছে অথবা কারোর কাছে যদি এস ভি বক্সী থাকে, নিতু সিং থাকে, যার কাছে যা আছে সেখান থেকে করতে পারো। বা YouTube এ যথেষ্ট পরিমাণে ভিডিও এভেইলেবল রয়েছে। আ বিভিন্ন ভালো, ভালো টিচারদের ভিডিও এভেইলেবল রয়েছে। সেখান থেকে দেখে নিতে পারো। কনসেপচুয়াল প্রিপোজিশন যেগুলো, সেগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে ওগুলো মুখস্থ করার কোনো ব্যাপার নেই। ওখান থেকে উম বেশ কিছু প্রশ্ন পেয়ে যাবে। কিন্তু সবথেকে ঝামেলার যে জায়গাটা প্রিপোজিশনে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি, যে একটা পার্টিকুলার শব্দের পরে কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশন বসবে। যেমন ধরো, তুমি কারো সাথে এগ্রি করছো। তো এগ্রির সাথে কোথায় উইথ বসবে, এগ্রির সাথে কোথায় অ্যাট বসবে, এগ্রির সাথে কোথায় অন বসবে। এই জিনিসগুলো এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইটা হচ্ছে সবথেকে ঝামেলার। তুমি যেকোনো বই খুললে, যেকোনো গ্রামার বই খুললে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে চ্যাপ্টার থাকবে সেখানে আ কয়েকশো আ পেয়ে যাবে এরকম। মানে যদি খুব নির্দয় হন লেখক তাহলে আ মানে সহস্রাধিকও পেয়ে যেতে পারো, হাজারের উপরেও পেয়ে যেতে পারো। তো এখান থেকে একটু ঝাড়াই বাছাই করে পড়তে হবে যে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে বিভিন্ন পরীক্ষায় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো এসেছে সেগুলো একটু সেগুলোর উপর একটু বেশি নজর দিতে হবে। সেগুলো তোমরা ইন্টারনেটে বিভিন্ন পরীক্ষায় বিগত বছরগুলো যে PYQ রয়েছে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে সার্চ করলে পেয়ে যাবে তোমরা আ নিঃসন্দেহে। এবং আমিও সেটাই সবসময় প্রেফার করি। আমি একটা পিডিএফ দিই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাছাই করা কিছু। সমস্ত পড়ে মনে রাখাটা আমাদের পক্ষে কখনোই পসিবল নয়। ঠিক আছে? এবং এই মনে রাখাগুলো সবসময় চেষ্টা করবে কিছু mnemonics দিয়ে যদি মনে রাখা যায়, কিছু গল্পের মাধ্যমে যদি মনে রাখা যায়। কিভাবে করা যায় আমি আসছি সেটায়।
তো এই গেল হচ্ছে প্রিপোজিশন, যেখানে কনসেপচুয়াল সেটা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। ২-৩ ঘন্টার ভিডিও দেখলে কনসেপচুয়াল প্রিপোজিশন রেডি হয়ে যাবে। তার সঙ্গে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটু সময় নিয়ে ১ সপ্তাহ ২ সপ্তাহ সময় নিয়ে প্রিপেয়ার করতে হবে। কিন্তু এখান থেকে যেহেতু ম্যাক্সিমাম প্রশ্ন আসছে গ্রামার অংশের, তুমি আমরা ধরে নিতে পারি যে অন্তত ৫ থেকে ৭ নম্বর শুধুমাত্রই প্রিপোজিশন থেকে আসছে। সুতরাং এটা প্রিপেয়ার করলে আমরা ওই ৫ থেকে ৭ নম্বর আরামসে সিকিউর করে ফেলতে পারছি। এই প্রিপোজিশনের সঙ্গে যুক্ত একটা জিনিস, সেটা যদিও আমরা আ মানে আ ভোকাবুলারির অংশ হিসাবে ধরি, কিন্তু মোটামুটি কিছু ক্ষেত্রে মানে প্রিপোজিশন আ মানে প্রিপোজিশনের মধ্যেও আরকি সেটাকে ইনক্লুড করা যেতে পারে। সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। কারণ ফ্রেজাল ভার্ব তো তৈরি হয় প্রিপোজিশন দিয়ে। তো সেটাকে অনেকে প্রিপোজিশনের মধ্যে ফেলেন, অনেকে ফ্রেজাল ভার্বকে আলাদা হিসেবে ধরেন। তো ফ্রেজাল ভার্ব থেকে আমাদের প্রশ্ন আসছে ২০১৯ এর শিফট 1 এ ২ টা প্রশ্ন এসেছে, শিফট 2 এ একটাও প্রশ্ন আসেনি এবং আ ক্লার্কশিপের ২০১৫ তে একটা প্রশ্ন এসেছে। দেখো ফ্রেজাল ভার্বও প্রচুর হয়, ৩০০, ৪০০, ৫০০ ফ্রেজাল ভার্ব পাবে। আমার এই গ্রুপগুলোতে একটা ফ্রেজাল ভার্বের লিস্ট আমার তৈরি করে দেওয়া আছে। ৮১ টা ফ্রেজাল ভার্বের একটা লিস্ট। তো ওই লিস্টটা যদি মোটামুটি প্রিপেয়ার করে ফেলতে পারো, তাহলে আশা করি তার বাইরে খুব একটা কিছু পাওয়ার সম্ভাবনা আ নেই বললেই চলে। তো এইটা প্রিপেয়ার করে ফেলতে পারো। প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ব আমি দুটোকে একসাথে এইজন্য বললাম। প্রিপোজিশন ফ্রেজাল ভার্বের পরে কি আসছে গ্রামার অংশে, সেটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট যেটা ভার্ব, তার সাথে টেন্স, তার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং এর সাথে মানে ভার্ব রিলেটেড যা কিছু মানে মোডাল ইত্যাদি যা কিছু রয়েছে আরকি। মানে ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মূলত এই ৩ টে অংশ। মানে যেহেতু এগুলো একে অপরের সাথে সম্পৃক্ত এবং একে অপরের সাথে ভীষণভাবে ইন্টারকানেক্টেড, সেজন্য এগুলোকে আমি একসঙ্গে বা এক ব্র্যাকেটে ফেললাম। এই জায়গাটা থেকে ২০১৯ এর শিফট 1 এ ২ টো প্রশ্ন এসেছে, শিফট 2 এ ৫ টা প্রশ্ন এসেছে এবং ২০১৫ তে ৭ টা প্রশ্ন এসেছে। সুতরাং এই জায়গাটা আমরা বুঝতে পারছি এবং এটা হচ্ছে একদম মানে আ বেস, একদম ভিত্তিপ্রস্তর। এটার উপর এটার উপর নির্ভর করে সম্পূর্ণ আমাদের ইংলিশ লার্নিং দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এটাকে ভালো করে তৈরি করতেই হবে। এটার জন্য তোমরা ওই আবার একই কথা বলার যে যেকোনো গ্রামার বই থেকে যেকোনো ভিডিও থেকে দেখে নিতে পারো। আমার চ্যানেলে ভার্ব এবং টেন্স রিলেটেড যা কিছু প্রয়োজন রয়েছে সমস্তগুলোর ভিডিও দেওয়া রয়েছে, প্লেলিস্ট করে দেওয়া রয়েছে টেন্সের। একদম পুরনো ভিডিওগুলো ২ বছর আগে আপলোড করা, সেগুলো খুব কম মানুষ দেখেছে। তো চাইলে ওগুলো দেখে নিতে পারো। একটা মোটামুটি ক্লিয়ার আইডিয়া তোমাদের এই বিষয়গুলো সম্বন্ধে হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর ভিডিও আমার চ্যানেলে নেই। আমি চেষ্টা করব খুব শিগগিরই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর উপর একটা ভিডিও করে দেওয়ার। বা তোমরা যেকোনো গ্রামার বই থেকে বা অন্য যেকোনো স্যারের, ম্যাডামের যেকোনো কারোর ভিডিও থেকে দেখে নিতে পারো। মোট কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা নিয়ে কথা। এখানে খুব বেশি আ ভিতরে ঢুকে কিছু প্রশ্ন আসে না। খুব বেশি অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন আসে না। একদম বেসিক লেভেলের কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি থাকে, তাহলে এই প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবে। কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর যে কনসেপ্ট, অর্থাৎ সেন্টেন্স এর ট্রান্সফরমেশন, এটা নিয়ে প্রতি বছর দেখা যাচ্ছে যে একটা করে প্রশ্ন আসছে এবং সেটা মূলত থাকছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর উপরে। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর যে ধারণা, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স এ আমরা যেটা দেখছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরম্যাটে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স এ ১ম এ ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। এই ধারণাটার উপর নির্ভর করে দেখছি প্রতি বছর নিয়ম করে একটা করে প্রশ্ন আসছে। তো এটা একটুখানি দেখে নিতে হবে। এটা আমরা মূলত যদি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি এবং ইম্পারেটিভ এই ৪ ধরনের যে সেন্টেন্স এবং তার সঙ্গে অপটেটিভটা এখন আর ধরা হয় না। তো এই ৪ ধরনের যে সেন্টেন্স হয়, এই সেন্টেন্সের আইডিয়াটা যদি একটুখানি পরিষ্কার করে রাখি, ০.৫ ঘন্টা সময় লাগবে। যেকোনো গ্রামার বই থেকে একটুখানি দেখে নাও। তাহলেই এই অংশটা থেকে যদি একটা প্রশ্ন আসছে, ট্রেন্ড যেটা একটা প্রশ্ন আসছে, সামনের বারও যদি মানে এই ২০২৪ এর জুন, জুলাই নাগাদ যে ক্লার্কশিপের পরীক্ষা হবে, সেখানেও যদি একটা প্রশ্ন আসে, সেই ১ নম্বর তো আমরা তুলে রাখতে পারছি। কারণ আমরা জানি যে এখানে ০.৫ বা ০.৩ মার্কসও ভীষণভাবে ইম্পোর্টেন্ট সিলেকশন পাওয়া বা সিলেকশন না পাওয়ার ক্ষেত্রে। গত বছর যে ক্লার্কশিপ, সেখানে আমার একাধিক আ আ পরিচিতজন স্টুডেন্ট রয়েছে যারা সামান্য কিছু মানে পয়েন্ট দশমিকের ভগ্নাংশে কিছু মানে মার্কসের জন্য তারা ছিটকে গেছে ফাইনাল সিলেকশন থেকে। সুতরাং প্রত্যেকটা নম্বর হচ্ছে আমাদের কাছে ইম্পোর্টেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। আ সেখান থেকে আমরা খুব বেশি যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা নয়। ন্যারেশন চেঞ্জ থেকে শুধু ২০১৯ এর শিফট 1 এ একটা প্রশ্ন এসেছে এবং শিফট 2 তে এবং ক্লার্কশিপে ২০১৫ তে একটাও প্রশ্ন আমরা পাচ্ছি না। ভয়েস চেঞ্জ থেকেও ক্লার্কশিপের শিফট 1 এ ২ টো প্রশ্ন এসেছে। শিফট 2 তে ২০১৯ এর শিফট 2 তে ৩ টে প্রশ্ন এসেছে এবং ক্লার্কশিপে ২০১৫ তে একটাও প্রশ্ন আসেনি। তাহলে ভয়েস চেঞ্জ থেকে আমরা দেখছি যে বেশ কিছু প্রশ্ন ২০১৯ এ এসেছে। ভয়েস চেঞ্জ থেকে যে খুব কঠিন কিছু এসেছে তা নয়। একদম বেসিকস এর উপর নির্ভর করে ২ ৩ টে প্রশ্ন এসেছে ২০১৯ এ। মানে ৫ টা প্রশ্ন, শিফট 1 এ ২ টো এবং শিফট 2 তে ৩ টে প্রশ্ন।
এটা যেকোনো একটা জায়গা থেকে ভয়েস চেঞ্জ মোটামুটি সবার কাছেই আশা করি ক্লিয়ার। মোটামুটি যেকোনো জায়গা থেকে এটা একটুখানি দেখে রাখলে কোনো অসুবিধা হবে না। আমার চ্যানেলে ভয়েস চেঞ্জ নিয়ে একটা বেশ লম্বা ভিডিও আছে এবং সেখানে যা কিছু হতে পারে ভয়েস চেঞ্জ যে ধরনের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস হতে পারে সমস্ত কিছু নিয়ে সেখানে আলোচনা করা আছে। চাইলে দেখে নিতে পারো। আ আমার চ্যানেলে ঢুকে ভিডিও সেকশনে পেয়ে যাবে সেগুলো। ন্যারেশন চেঞ্জ শুধুমাত্র একটা প্রশ্ন এসেছে গত ৩ বছরের মধ্যে ন্যারেশন চেঞ্জটা সেটা এবং সেটাও একদম মানে সহজ একটা প্রশ্ন। সুতরাং ন্যারেশন চেঞ্জের যদি আইডিয়া ক্লিয়ার থাকে তাহলে সেটা সহজেই করতে পারবে। যেকোনো বই থেকে ন্যারেশন চেঞ্জেস জাস্ট কিভাবে হয় মানে টেন্সের চেঞ্জগুলো ন্যারেশন চেঞ্জ করার সময় কিভাবে হয় এগুলো একটুখানি জাস্ট দেখে নেওয়া আর কিচ্ছু নয়। এর বাইরে কিছু প্রশ্ন আসছে সেগুলো হচ্ছে জেরান্ড ইনফিনিটি পার্টিসিপল এগুলো একটুখানি দেখে নেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। জেরান্ড ইনফিনিটি পার্টিসিপল নিয়ে আমার চ্যানেলে বোধহয় ১-১.৫ ঘন্টার একটা ভিডিও দেওয়া রয়েছে। চাইলে দেখে নিতে পারো। শুধুমাত্র কনসেপ্টটুকু ক্লিয়ার করে নাও এবং এটা নিয়ে আমার একটা লেখাও রয়েছে একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে জেরান্ড ইনফিনিটি পার্টিসিপল কি সেগুলো আমার গ্রুপে রয়েছে সেই পিডিএফ গুলো। চাইলে সেখান থেকে তোমরা ওটাকে অ্যাভেইল করতে পারো। উম ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের গ্রামার পোরশন। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে ভোকাবুলারি পোরশন। গ্রামার পোরশনে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অর্ধেক নম্বর আমরা গ্রামার পোরশন থেকে কভার হচ্ছে। অর্ধেকের মোটামুটি খানিকটা বেশি গ্রামার পোরশন থেকে কভার হচ্ছে। মানে গ্রামারের এই কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, এই যে টপিকগুলোর কথা বললাম, খুব বেশি টপিক কিন্তু আমি বলিনি। প্রিপোজিশন বলেছি, তার সাথে ভার্ব, টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেছি। তার সাথে বলেছি হচ্ছে আম এসভিও ফরম্যাট, সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে ফরম্যাট তার সঙ্গে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জেন্ডার ইনডিফিনিটি পার্টিসিপল। ৭-৮ টা টপিক। জাস্ট এটাকে কভার করে নেওয়া আর কিছু না। আর তার সঙ্গে পারলে আরেকটা জিনিস যেটা করে নিতে পারো সেটা হচ্ছে যে আ পার্টস অফ স্পিচ। কিভাবে পার্টস অফ স্পিচ মানে একটা থেকে আরেকটায় ট্রান্সফরমেশন হচ্ছে সেগুলো একটুখানি জাস্ট দেখে নেওয়া। এবং আইডেন্টিফাই করাটা কার পার্টস অফ স্পিচ কি। যদিও সেটা নিয়ে কোনো প্রশ্ন আমি দেখতে পাইনি বিগত ৩ বছরের প্রশ্নপত্রে। তবুও একটুখানি প্রিপেয়ার করে নেওয়া যাতে করে যদি কোনো প্রশ্ন আসে সেটা যাতে আমরা মিস না করে ফেলি। এবার ভোকাবুলারি অংশে আমরা আসবো। ভোকাবুলারি অংশে আমি সিনোনিম, অ্যান্টোনিম এগুলোকে একই গোত্রে ফেলেছি। সিনোনিম, অ্যান্টোনিম, OWS মানে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং প্রিফিক্স সাফিক্স। এগুলোকে আমি এক গোত্রে ফেলেছি এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমের প্রশ্ন আসছে। সেটা শিফট 1 এ ৭ টা প্রশ্ন, শিফট 2 তে ৬ টা প্রশ্ন এবং ২০১৫ তে ৫ টা প্রশ্ন। এই অংশটার জন্য বলি যে গাদা সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই। সেটা আমি বারংবার বিভিন্ন ভিডিওতে বলেছি। এটা একটা কন্টিনিউয়াস প্রিপারেশন এর ব্যাপার এবং ক্লার্কশিপ পরীক্ষায় যেই সিনোনিম, অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো আসছে সেগুলো একেবারে সহজ লেভেলের প্রশ্ন আসছে। মানে এগুলো নিয়ে যে খুব বেশি মাথা ব্যাথা করার প্রয়োজন রয়েছে তা নয়। যেমন ধরো একটা এক্সাম্পল দিই যে আ একটা সিনোনিম এসেছিল, সিনোনিম, অ্যান্টোনিম কিছু একটা এসেছিল সেটা হচ্ছে ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস শব্দটার সিনোনিম, অ্যান্টোনিম এগুলো তো আমরা সবাই জানি। ঠিক আছে? তো এই ধরনের শব্দ যেগুলো আমরা নিয়মিতভাবে ব্যবহার করে থাকি বা শুনে থাকি যে শব্দগুলোর প্রচলন রয়েছে ব্যাপকভাবে, সেই শব্দগুলোই মূলত আসছে। এবং এটা নিয়ে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা সিনোনিম, অ্যান্টোনিম এগুলো যারা এসএসসি দিচ্ছ, সিজিএল, এইচএসএল, এমটিএস দিচ্ছ, তাদের ক্ষেত্রে মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। ব্ল্যাক বুক বা পিনাকল থেকে একটু প্রিপেয়ার করতেই হবে। কিন্তু যারা শুধুমাত্র পিএসসি ওরিয়েন্টেড পড়াশোনা করে তাদের জন্য গাদাগুচ্ছের সিনোনিম, অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মুখস্থ করে যে খুব একটা লাভ হবে তা নয়। তার থেকে বরং রেগুলার যে প্র্যাকটিসটা সেটা নিয়ে আমি একটা ভিডিও আমার দেওয়া রয়েছে যে স্টক অফ ওভার্স কিভাবে বাড়াবে। তো ওই ভিডিওটা দেখে যদি ওরকমভাবে একটু নিয়মিত প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের লাভ হবে। রুট ওয়ার্ড ধরে কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা আলোচনা করা আছে ওই ভিডিওতে। আশা করি তোমরা লাভ পাবে। প্রয়োজন হলে আমি ওপরে আই বাটনে ভিডিও লিঙ্কও দিয়ে দিচ্ছি। আ তো আর এইখানে আরেকটা জিনিস যে সিনোনিম, অ্যান্টোনিম যদি জানা নাও থাকে তাহলে কিভাবে এলিমিনেশন এর মাধ্যমে মানে এইখানে যে প্রশ্নগুলো আমি দেখলাম ক্লার্কশিপে যে প্রশ্নগুলো এসেছে সিনোনিম, অ্যান্টোনিম মানে ২০১৯, ২০১৫ এবং তার আগেও সেগুলো যদি ২-১ টা শব্দের মানে জানা নাও থাকে সেগুলো এলিমিনেশন এর মাধ্যমে খুব সহজে করতে পারবে। মানে অপশন এলিমিনেশন এর মাধ্যমে। অপশন এলিমিনেশন এর মাধ্যমে না জানা শব্দের উত্তর কিভাবে করবে এটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো খুব তাড়াতাড়ি। আ তো সিনোনিম, অ্যান্টোনিম ছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে কি? মানে একটা ব্ল্যাংক দিয়ে দেওয়া হচ্ছে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে সেটা ফিল ইন দ্য ব্ল্যাংক করতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ২০১৯ এর শিফট 1 এ ৩ টা প্রশ্ন, শিফট 2 তে ৬ টা প্রশ্ন এবং ২০১৫ তে ৩ টে প্রশ্ন। এবং এই যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেগুলো দিচ্ছে এগুলোর ক্ষেত্রেও মানে একেবারে সহজ শব্দ দিচ্ছে যেগুলো আমাদের নিয়মিত ব্যবহারের মধ্যে যে শব্দগুলো থাকছে সেগুলো আ কিছু ক্ষেত্রে মডারেট শব্দও রয়েছে। এবং মানে এগুলোর ক্ষেত্রে যেহেতু সহজ শব্দ সুতরাং সেগুলোকে একটু কনফিউশন তৈরি করে দেওয়ার একটা প্রবণতা সে অপশনগুলোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো এখানেও কিভাবে অপশন এলিমিনেশন এর মাধ্যমে উত্তর করবে সেটাও আমি চেষ্টা করব যে ওই সিনোনিম, অ্যান্টোনিম, OWS এর যে ভিডিও করে দেবো সেখানে একটা আ সেখানে এটা নিয়ে আলোচনা করে দেওয়ার যে অপশন এলিমিনেশন এর মাধ্যমে কিভাবে আমরা এগুলোর উত্তর করব। তো এইটা গেল অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আচ্ছা স্পেলিং।
স্পেলিং দিচ্ছে, স্পেলিং এর ক্ষেত্রেও খুব জটিল কিছু দিচ্ছে না। হ্যাঁ, অবশ্যই কিছু ওই আমি বারবার যেগুলো বলি যে এ যুক্ত, ই যুক্ত, আই যুক্ত, এস যুক্ত, সি যুক্ত, জি যুক্ত, জে যুক্ত। এই আ বর্ণগুলো দিয়ে যে মানে কি বললাম? এ, আই, ই, সি, আ জি, জে, এই এস এই বর্ণগুলো দিয়ে মানে এই বর্ণগুলোর কনফিউশন যে শব্দগুলোতে থাকে যেমন ধরো অ্যাক্সিলারেট। অ্যাক্সিলারেট এর মধ্যে ২ টো সি আসবে নাকি ১ টা সি ১ টা এস আসবে নাকি ২ টো এস আসবে, কি আসবে সেটা নিয়ে কনফিউশন। তো এই ধরনের যে শব্দগুলো সেগুলো একটু বেশি ভালো করে প্রিপেয়ার করতে হবে। যেমন একটা শব্দ এসেছিল ফরফিট। হ্যাঁ? তো সেখানে আগে আই হবে না আগে ই হবে। এগুলোর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এগুলো একটুখানি দেখে নিতে হবে। স্পেলিং খুব জটিল কিছু আসছে না। স্পেলিং ২০১৯ এর শিফট 1 এ ৩ টে, শিফট 2 তে ২ টো এবং ১৫ তে ৪ টে এসেছিল। সুতরাং স্পেলিং বেশ ভালো সংখ্যায় আসছে। স্পেলিংটা ঠিক করে করতে পারলে সেখান থেকে ৩ টে ৪ টে নম্বর এবং আমি বারবার যেটা বলি যে সিনোনিম, অ্যান্টোনিম, OWS যখন করছো, যখন কোনো নতুন শব্দ শিখছো, তার সাথে সেই শব্দটার স্পেলিংটা দেখে নেওয়াটা হচ্ছে জরুরি। ঠিক আছে? কিছু ক্ষেত্রে যেমন ধরো কিউর পরে সবসময়তে ইউ হবেই। হ্যাঁ? ধরো যখনই মানে ই এবং আই দুটো বর্ণ যখন একসাথে আসে, তার আগে যদি সি থাকে, সি এর পরে সবসময়তে আগে ই আসবে তারপরে আই আসবে। কখনো আগে আই তারপরে ই আসবে না। এগুলো মানে নিয়মকানুন বলব না। এগুলো ওই আ ট্রায়াল অ্যান্ড এরর করে বের করা কিছু পদ্ধতি আরকি। সেগুলো একটুখানি জাস্ট মাথায় রাখতে হবে। আর একটু মানে স্পেলিং জাস্ট যদি Google থেকে প্র্যাকটিস করো আ বা কোনো বই থেকে একটু মাঝে মধ্যে স্পেলিং প্র্যাকটিস করো তাহলেই হবে। আর কিছু প্রয়োজন নেই। আর একটু সতর্ক থাকা। স্পেলিং এর ব্যাপারে আমি সবসময় যেটা বলি যে চোখে দেখার যে অভ্যাস, চোখে দেখে স্পেলিং চেনার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে। মানে আ যেমন ধরো তুমি এক জায়গায় তোমার ধরো একটা স্পেলিং নিয়ে কনফিউশন হচ্ছে। আমি যেটা করতাম ছোটবেলাতে যে আমি যে দুটো নিয়ে কনফিউশন হচ্ছে সেই দুটো লিখতাম। লিখে দেখতাম যে এটা আমার চোখে দেখতে ভাল লাগছে। মানে চোখ সেট হওয়ার একটা ব্যাপার থাকে এবং চোখ সেট হওয়ার ব্যাপারটা তখনই হবে যখন তুমি নিয়মিতভাবে খবরের কাগজ অন্তত ০.৫ ঘন্টা করে পড়বে। খবরের কাগজ হোক, কোনো বই হোক, ইংরেজি আরকি। সেটা তুমি খানিকক্ষণ পড়বে। তাহলে দেখবে তোমার একটা চোখের আন্দাজ বা একটা চোখের অভ্যাস তৈরি হয়ে যাবে। চোখে দেখার অভ্যাস বা চোখে দেখে চেনার অভ্যাস একটা তৈরি হয়ে যাবে। এইটা কিন্তু ভীষণভাবে জরুরি। মানে এত স্পেলিং মুখস্থ রাখা কখনো সম্ভব নয়। এই চোখে দেখে চেনার অভ্যাসটা তৈরি হওয়া কিন্তু ভীষণভাবে জরুরি। ফ্রেজাল ভার্ব তো বললাম। তার বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকে আমরা দেখছি যে ২০১৯ এর শিফট 1 এ ২ টো, শিফট 2 তে ৩ টে এবং ২০১৫ তে ১ টা প্রশ্ন এসেছে। তো এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ২ নম্বর বা ৩ নম্বরের জন্য মানে আ হাজারখানেক ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস মুখস্থ করা কোনো মানে হয় না। আমি বারবার বলি এগুলো ব্যাড ইনভেস্টমেন্ট। তার বদলে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা মানে আমি আমার ব্যাচেও যেটা করি যে প্রত্যেকটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ইডিয়ম বা ফ্রেজ যেগুলো আ সেগুলোর ক্ষেত্রে আমি একটা করে গল্প সাজিয়ে দিই। যাতে করে মুখস্থ করতে না হয় এবং ইম্পোর্টেন্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো মানে ইডিয়ম এবং ফ্রেজগুলো সব পড়ার দরকার নেই। যেগুলো বারংবার বিভিন্ন পরীক্ষায় আসে শুধুমাত্র সেগুলো পড়লেই চলবে এবং সেগুলো একটু গল্পের মতো করে মনে রাখতে হবে। যেমন ধরো কোনো ক্ষেত্রে মানে দুভাবে মনে রাখতে পারো। এক হচ্ছে সেটার দেখবে একটা বাংলা প্রভাব থাকে বা একটা বাংলা ইডিয়ম বা ফ্রেজ থাকে। যেমন ধরো blow one's trumpet. blow one's trumpet মানে কি? blow মানে বাজানো, trumpet মানে নিজের ঢাক নিজে বাজানো যেটাকে আমরা বলি। বাংলায় আমরা যেটাকে বলি নিজের ঢাক নিজে পেটানো, সেটা হচ্ছে ইংরেজিতে blow one's trumpet। তো এটার বাংলাটা দিয়ে খুব সহজে দেখো আক্ষরিকভাবে এটার অনুবাদ হয়ে যাচ্ছে। এভাবে মনে রাখতে পারো। আরেকটা ধরন যেটা হচ্ছে যে এগুলোর আক্ষরিক অর্থ মানে বাংলায় হয়তো এগুলোর মানে বাংলায় এটার সরাসরি হয়তো কোনো আ মানে এভাবে আনুবাদিক ক্ষেত্রে কোনো বা ইডিয়ম বা ফ্রেজ নেই। কিন্তু এটার বাংলা অর্থ দিয়ে এটাকে মনে রাখতে পারো। যেমন ধরো এরকম একটা বলতে পারি যে, "বার্ন আ হোল ইন ওয়ানস পকেট।" পকেটে গর্ত করা। তো পকেটে গর্ত করা এরকম তো কোনো বাংলা ফ্রেজ বা ইডিয়ম আমরা পাই না। কিন্তু আক্ষরিক অর্থ থেকে মনে রাখতে পারি। মানে মুখস্থ না করে। কিভাবে? তার কারণ এখানে তো আমাদের এর ইংলিশ মিনিং মুখস্থ করতে হবে না। পরীক্ষায় তো বলবে না যে ইংরেজি মানে লেখো, এটা দিয়ে সেন্টেন্স তৈরি করো, এসব তো বলবে না। একটা বাক্য দিয়ে দেবে, সেই বাক্যের প্রেক্ষিতে তার সঙ্গে সাযুজ্য বজায় রেখে কোন ইডিয়মটা কোন ফ্রেজটা যাচ্ছে সেটা আমাকে লিখতে হবে। এবার ধরো এই যে বার্ন আ হোল ইন ওয়ানস পকেট। কারোর পকেটে গর্ত করা। পকেটে গর্ত করা মানে কি? পকেটে যদি গর্ত থাকে তাহলে কি হবে? সেখানে টাকা-পয়সা রাখলে সেটা সহজেই গলে যাবে। এবং এই বার্ন আ হোল ইন ওয়ানস পকেট এটা মানে হচ্ছে যেখান থেকে সহজে টাকা-পয়সা খরচ হয়ে যায়। টাকা-পয়সা হাতে থাকে না। সেটাকে বলে বার্ন আ হোল ইন ওয়ানস পকেট। তো এইভাবে আক্ষরিক অর্থ থেকে গল্পের মাধ্যমে এগুলো মনে রাখতে পারো। এবং একটু এগুলো দেখে নেবে যে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে কি এসেছে সেগুলো একটু দেখে নিয়ে সেখান থেকে প্রিপেয়ার করা। মানে সমস্ত করার দরকার নেই এবং যেগুলো করবে সেগুলো এরকম মুখস্থ না করে, কারণ মুখস্থ করার জন্য প্রচুর জিনিস রয়েছে। আমাদের গুচ্ছের জিএস পড়তে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে, বা ইংরেজি প্র্যাকটিস করতে হবে।
তো তারপরেও গিয়ে এত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে সেগুলো মনে রাখতে, তারপরে গিয়ে এত আর ইডিয়ম, ফ্রেজ এগুলো মুখস্থ রাখা মানে মুখস্থ করাটা আর পসিবল হয়ে ওঠে না। তো সেইজন্য এভাবে একটু গল্পের মাধ্যমে এগুলো মনে রাখতে পারো। আশা করি প্রিপেয়ার হয়ে যাবে। এবং আবার যেটা বলি যে মানে এটা মানে এই যে ৩০ নম্বর যেটা, এই ৩০ নম্বর যদি নিজে একটু স্ট্র্যাটেজি মেইনটেইন করে যেভাবে বললাম, যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেইগুলো একটু স্ট্র্যাটেজি মেইনটেইন করে ট্রেন্ড ফলো করে যদি একটু প্রিপারেশন করো, যথেষ্ট সেটা, যথেষ্টর থেকেও বেশি। আ এই ৩০ নম্বরের মধ্যে ২৫ প্লাস নম্বর পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয়। যদি আগামী ৬ মাস, যে ৬ মাস হাতে সময় রয়েছে, এই ৬ মাস যদি একটু ভালোভাবে এই স্ট্র্যাটেজি মেইনটেইন করে এই ট্রেন্ডটা যেটা রয়েছে বিগত বছরগুলোর যে প্রশ্নগুলো, বিগত বছরগুলোর পরীক্ষাগুলোর যে প্রশ্নগুলো, সেইগুলো দেখে যদি একটু ভালো করে প্রিপারেশন করো এবং যেগুলো বললাম সেগুলো যদি বিভিন্ন জায়গা থেকে, এই যে সোর্সগুলোর কথা বললাম সেখান থেকে দেখে নাও, তাহলে কিন্তু ২৫ প্লাস খুব সহজে স্কোর করতে পারবে এবং নিজে পড়াশোনা করে স্কোর করতে পারবে। ঠিক আছে? তাহলে আম সবাই শুরু করে দাও মোটামুটি প্রিপারেশন। নতুন বছর, নতুন রেজোলিউশন। পড়াশোনা শুরু করে দাও। জুন, জুলাই নাগাদ হয়তো পরীক্ষা হচ্ছে, যেটা এখনো পর্যন্ত ধারণা ইলেকশনের পরে। তার আগে ফুড এসআই রয়েছে বা মিসেলেনিয়াস হয়তো আগে বা পরে হতে পারে। সবগুলোর জন্য কম্বাইন্ড ওয়েতে প্রিপারেশন, যেটা সবসময় বলে থাকি, সেটা করতে থাকো সবাই। আর ভালো থেকো সবাই। আর এইখানে একটা ছোট্ট করে জিনিস বলে দেওয়ার, যেহেতু মানে এটা আমি কোনো ভিডিওতে জেনারেলি বলি না। আ ব্যা ব্যাচ অ্যানাউন্সমেন্টের একটা ভিডিও আমার রয়েছে। অবজেক্টিভ ইংলিশ ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল ৮ই জানুয়ারি। ৮ই জানুয়ারি থেকে অবজেক্টিভ ইংলিশ ব্যাচ শুরু হচ্ছে নতুন। এই ক্লার্কশিপ বা অন্যান্য WBCS, তার সঙ্গে SSC, CGL, MTS, পুলিশের বিভিন্ন পরীক্ষাগুলো, কোর্টের বিভিন্ন পরীক্ষাগুলো, এগুলোকে মাথায় রেখে তো যারা মানে কেউ যদি ইচ্ছুক থাকো, আমার এর ঠিক আগের যে ভিডিওটা রয়েছে, এর আগের ভিডিওটাতে ব্যাচ অ্যানাউন্সমেন্টের ভিডিও রয়েছে। সেটা দেখে তোমরা আমাকে WhatsApp করতে পারো। ঠিক আছে? ভালো থেকো সবাই। প্রিপারেশন সবার ভালো হোক। আ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থেকো সবাই।